ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। বাংলার মানুষ জেনে গেছে। পশ্চিমবঙ্গের প্রথম দুটি দফার যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তাতে আমাকে তারা নন্দীগ্রাম থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে মনোনীত করেছে এবং সরকারিভাবে প্রার্থী মনোনীত হওয়ার পরে এটি আমার প্রথম রাজনৈতিক সভা। যদিও আমি বিকেলবেলা নন্দীগ্রামে কয়েক হাজার মানুষকে নিয়ে ব্রিগেডের সমর্থনে পদযাত্রা করে এখানে এসেছি। তাই এই জায়গাটা আমার রাজনৈতিক সংগ্রামে মনে থাকবে যে আমাদের এই হরিদেবপুর থানার অন্তর্গত উঁচিপাড়া এলাকায় আমি এই সমাবেশ করেছিলাম ভারতীয় জনতা পার্টির প্রথম ঘোষিত প্রার্থী হিসেবে। তাই আপনাদের মাটিকে প্রণাম এবং সমবেত ভদ্রমণ্ডলীকে জাতীয়তাবাদী দেশপ্রেমিক গোয়েন্দী অভিনন্দন জ্ঞাপন করি। সঞ্চালিকা শর্মিষ্ঠা দিয়ে আমাদের মহিলা মোর্চার নেত্রী, ভাইস প্রেসিডেন্ট জেলা, এখানকার মন্ডল সভাপতি গৌতম ভাওয়াল এবং গৌতম চক্রবর্তী যিনি ব্যবস্থাপনা করেছেন। এখানে শিষ্যেন্দ্রবাবু, গঙ্গাধর বাবুরা আছেন আমাদের জেলার নেতা। এখানে মেঘনাথ পোদ্দার এবং এই জেলার জনপ্রিয় সভাপতি ডাউন টু আর্থ যিনি থাকেন মানুষের জন্য, শঙ্করদা এবং তার পুরো টিমকে আমি কৃতজ্ঞতা জানাই। এর বাইরেও তরুণ প্রজন্মের বিভিন্ন জগতে যারা সংবেদনশীল ব্যক্তিত্ব, যারা বাংলা পশ্চিমবঙ্গের ভালো চান, তরুণ প্রজন্মের মঙ্গল চান এবং গত 10 বছর ধরে যা যা হলো সেটা বাংলার পক্ষে খুবই খারাপ এবং বিপজ্জনক হলো। বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হলো। তাই আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য জাতীয়তাবাদ, দেশপ্রেম, বহুত্ববাদকে রক্ষা করার জন্য তারা এগিয়ে এসেছেন। তাদের মধ্যে অন্যতম তরুণ শিল্পী, এখানকার বাসিন্দা সোহেল ভাই এবং আমার অত্যন্ত প্রিয় হিরণ, আমাদের সাংস্কৃতিক কর্মী এই রাজ্যের, তাদেরকেও আমি অন্তর থেকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই। অনেক প্রেস মিডিয়ার বন্ধুরা এখানে আছে, শুধু আমাদের রাজ্যের নয়, ন্যাশনাল চ্যানেলগুলো চলে এসেছে যে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী প্রার্থী ঘোষিত হয়েছে। আর আমার বিরুদ্ধে ভবানীপুর থেকে হেলিকপ্টার করে উড়ে ওখানে প্রার্থী হয়েছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তারা আমার এখান থেকে বাইক নিতে চান, কিছু জানতে চান, তাদেরকেও আমি ওয়েলকাম করছি। আর এখানে দীর্ঘদিন ধরে তৃণমূল যুব কংগ্রেসে ছিলেন, কাজ করেছেন। এখানকার তথাকথিত যিনি শিক্ষা ব্যবস্থাকে ডকে তুলে দিয়েছেন, প্রথম তো শিল্পের বারোটা বাজিয়ে দিয়েছিলেন। এখন তো শিক্ষা ব্যবস্থায় কি দেখছেন আপনারা, কি বলছে? শিক্ষা বইগুলো পড়ছেন তো, বাচ্চারা পড়ছে তো, ক্লাস 8-এর বই। আকাশকে আসমান, জলকে পানি, মাকে আম্মা, হাসিকে ফুফু, এগুলো যিনি লিখেছেন তো পার্থ চট্টোপাধ্যায়। তাকে হারানোর জন্য এখানে মৈনান সহ অনেক কর্মী সমর্থকরা তারা আজকে তৃণমূল ছেড়ে শঙ্কর সিকদার তাদের প্রাইমারি মেম্বারশিপ দেবে, তারা এখানে এসেছেন, তাদেরকেও ওয়েলকাম। গত কয়েকদিন ধরে চলছে, মিছিল চলছে, পদযাত্রা চলছে। কেন না, আগামীকাল পায়ে পায়ে উড়িয়ে ধরো
আগামীকাল রবিবার ব্রিগেড কালকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে। নরেন্দ্র মোদীর সমাবেশ ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে নির্বাচনের সন্ধিক্ষণে। নরেন্দ্র মোদী শুধু ভারতবর্ষের একজন শক্তিশালী প্রধানমন্ত্রী নন, তিনি একজন বিশ্ব নেতা, এটা তিনি প্রমাণ করেছেন। আপনারা দেখেছেন ভারতবর্ষের সঞ্জীবনী মন্ত্র বন্দে মাতরম, ভারতবর্ষের সঞ্জীবনী মন্ত্র জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আজকে ইউরোপে আমেরিকাতে নানা জায়গায় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে স্থাপিত হয়েছে। আপনারা নিচে দেখেছেন যখন আমাদের 2019 সালে অবন্তিপুরাতে সিআরপিএফ এর কনভয়ে পাকিস্তান আশ্রিত জিহাদিরা আমাদের সিআরপিএফ এর এত বীর সন্তানকে খুন করলো, শহীদ হলো, তার 3 দিনের মধ্যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় সেনা তারা কিভাবে পাকিস্তানের ভিতর ঢুকে বোমা ফেলে প্রত্যুত্তর দিয়েছিল আপনারা জানেন, অন্তর ঘুষকে মারা। আপনারা জানেন এই করোনা লকডাউনের পরবর্তী সময়ে চীনের আগ্রাসনে ভারতবর্ষের কত বড় সীমান্ত চীন ঢুকে পড়েছিল। বিরোধীরা বলছিল কি করছে প্রধানমন্ত্রী, ভারতবর্ষের সীমানা দখল হয়ে গেল। আপনারা দেখেছেন গত 1 মাস আগে চীনের সেনারা নত মস্তকে কাঁধে লাগেজ লাগিয়ে নিয়ে ব্যাগেজ লাগিয়ে নিয়ে নরেন্দ্র মোদী এমন ব্যবস্থা করেছে চীনের সবাই ভারতবর্ষ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমাদের সীমান্ত সুরক্ষিত করেছেন নরেন্দ্র মোদী। আপনারা জানেন যে লকডাউনের সময় সমস্ত যখন বন্ধ হলো, অতিমারি মহামারী, বাধ্য হলো সরকার। আপনারা দেখেছেন সেই সময় 81 কোটি ভারতবাসীকে নরেন্দ্র মোদী তারা 5 কেজি করে চাল, 1 কেজি করে ডাল, 3 মাস মহিলাদেরকে, গরিব মহিলাদের অ্যাকাউন্টে 500 কোটি টাকা 3 মাস বিনা পয়সায় গ্যাস তাদেরকে দিয়ে ভারতবর্ষের মানুষকে রক্ষা করেছিলেন। লক্ষ লক্ষ শ্রমিক যারা পেটের টানে বাইরে রুটি রুজির জন্য যান, সেই পরিযায়ী শ্রমিকদেরকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য শ্রমিক স্পেশাল আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন। আপনারা দেখেছিলেন মোদীজি যখন স্বাস্থ্যকর্মীদের জন্য, চিকিৎসকদের জন্য বাড়িতে যা আছে হাতের কাছে বাজাতে বলেছিলেন নির্দিষ্ট টাইমে, তার নিশ্চিত কিছু সনাতনী একটা ঐতিহ্য ছিল, তার মধ্যে তার একটা ভাবনা ছিল, তিনি সেটা বাজাতে বলেছিলেন। মানুষ দলমত নির্বিশেষে করেছেন। প্রদীপ জ্বালাতে বলেছিলেন, তিনি বলেছিলেন প্রদীপ হাতের কাছে না থাকলে মোবাইল ফোনের টর্চ আলো জ্বালিয়ে আপনারা সবাই মিলে করোনা বিরুদ্ধে, আপনারা অতিমারির বিরুদ্ধে একযোগে ভারতবাসী বেরিয়ে এসে করুন। প্রাইভেট লিমিটেড কোম্পানি অন্য বিরোধী দলের লোকেরা কি বলেছিল, ঝালা বাজাতে বলছে, আলো জ্বালাতে বলছে, ভ্যাকসিন কোথায়? আর আজকে আমরা তো দিল্লি যাচ্ছি মাঝে মাঝে রাজনৈতিক কাজে, এয়ারপোর্টে বিদেশি প্লেন ভর্তি, উন্নত দেশ, ধনী দেশ, তাদের প্লেনগুলো সব দাঁড়িয়ে আছে। কখন নরেন্দ্র মোদীজি ভ্যাকসিন দেবেন, সেই ভ্যাকসিনটা নিয়ে ফ্রান্সে ফিরে যাবে, ইটালিতে ফিরে যাবে, কানাডাতে ফিরে যাবে। কখন নরেন্দ্র মোদীজি ভ্যাকসিন দেবেন, গরিব দেশ বাংলাদেশ থেকে শুরু করে মিয়ানমার থেকে শুরু করে তারা সেই ভ্যাকসিনটা পাবে, আফ্রিকান কান্ট্রিগুলো ভ্যাকসিন পাবে, তার জন্য তারা অপেক্ষা করে থাকে। আজকে সেই প্রধানমন্ত্রী কালকে ব্রিগেডে আসছে, সেই ব্রিগেডকে ঐতিহাসিক ব্রিগেড করতে হবে এবং ব্রিগেডকে ভরিয়ে দিতে হবে। একসঙ্গে দুহাত তুলে কালকে নরেন্দ্র মোদীজির সভায় আওয়াজ তুলতে হবে। এবারের নির্বাচনে আমরা সোনার বাংলা করব, ডবল ইঞ্জিন সরকার তৈরি করব। আর নয় 44 বছর ধরে দিল্লিতে আর কলকাতায় আলাদা দলের সরকার, শুধু মিছিল করব। কেন্দ্রীয় সরকার জবাব চাই, জবাব দাও, কেন্দ্রের ধার ভেঙে দাও, গুড়িয়ে দাও। উন্নয়ন হচ্ছে না কেন, টাকা পাচ্ছি না কেন, চাকরি হচ্ছে কেন, কেন্দ্র জবাব দাও। এই দিনটা এবারে শেষ করতে হবে। এবারে ডবল ইঞ্জিন সরকারের জন্য মোদীজি আহ্বান দিয়েছেন, দুটো হাতে লাড্ডু দিতে হবে বাংলার মানুষকে। এক হাতে দিল্লির লাড্ডু কেন্দ্রের সরকার, অন্যদিকে রাজ্যের বিজেপি সরকার। আমরা মানুষকে আরো আরো বেশি করে উন্নয়ন দিতে চাই।
আমরা আজকে প্রধানমন্ত্রীজিকে কেন স্যালুট জানাবো না? আজকে যারা উদ্বাস্তু হয়ে এসেছেন বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে, যারা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে উৎপীড়িত হয়ে এসেছেন, তাদেরকে আজকে ভিসা করতে গেলে, তাদেরকে আজকে পাসপোর্ট করতে গেলে, তাদেরকে আজকে চাকরি ভেরিফিকেশন করতে গেলে অপমানিত হতে হতো। 71 সালের আগে দলিল তাদেরকে দেখাতে কথা বলা হতো। এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে গৃহমন্ত্রী অমিত শাহ, তিনি আজকে নাগরিক পঞ্জি, এনআরসি এবং সিএএ এর মাধ্যমে আজকে ভারতবর্ষে যারা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে এসেছেন, নমসূত্র, মতুয়া, অন্যান্যরা, তাদেরকে আজকে শান্তি দেওয়ার ব্যবস্থা করেছে। 492 বছরের লড়াই, ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ, তিনি উত্তরপ্রদেশের অযোধ্যার ফরিদাবাদে জন্মগ্রহণ করেছিলেন। আজকে সুপ্রিম কোর্টের দীর্ঘ লড়াই, সেই লড়াইয়ের পরে রাম মন্দির নির্মাণের জন্য নির্দেশ, শান্তিপূর্ণভাবে সহাবস্থানের ভিত্তিতে চোখের জল না ফেলে, একটাও সম্প্রীতি নষ্ট না করে নরেন্দ্র মোদীজি 5ই নভেম্বর 2020 রাম মন্দিরের শিলান্যাস করেছেন। আপনারা শুনলে খুশি হবেন, বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে এই রাম মন্দির নির্মাণের জন্য সরকারি টাকাতে নয়, গোটা ভারতবর্ষের পৃথিবীতে থাকা সনাতনী ঐতিহ্যমানা ভারতীয়দের অর্থে এই রাম মন্দির নির্মাণের আহ্বান জানানো হয়েছিল। এই নির্মাণ কার্যের জন্য 2000 কোটি টাকা দরকার ছিল, ইতিমধ্যে 2100 কোটি টাকা উঠেছে। শুনলে খুশি হবেন, এই পশ্চিমবঙ্গের মাটি থেকে এই রাম মন্দির নির্মাণের জন্য 10 টাকা করে সবাই দিয়ে, আরো যার যা ক্ষমতা অনুযায়ী দিয়ে 50 কোটি টাকা আমরা রাম নিধিতে পাঠাতে পেরেছি। বাংলার মানুষ তাই জয় শ্রীরামের স্লোগান। আপনারা বলুন তো, সংখ্যালঘু মুসলিম মহিলাদের চোখে জল মুছাতে ট্রিপল তালাক আইন এই সরকার পাস করিয়েছে। আপনারা বলুন তো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি যদি না জন্মগ্রহণ করতেন হিন্দু পাঞ্জাব ও হিন্দু পশ্চিমবঙ্গ, আমরা কি ভারতের নাগরিক থাকতে পারতাম? পারতাম না। আমাদের থাকতে হতো কোথায়? ইসলামিক রাষ্ট্র বাংলাদেশে। আর আমাদের রাজধানীর নাম হলো কি? ঢাকা। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেটা দিয়েছেন। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাশ্মীরে আত্মবলিদান করেছেন। তিনি বলেছিলেন, এক দেশ দো বিধান দো নিশান, নেই চলেগি নেই চলেগি। আপনি তো ভারতীয়, ভারত মাতার সন্তান, আপনি কি চান দিল্লিতে একটা পতাকা উঠবে, শ্রীনগরে একটা পতাকা উঠবে? এতদিন তো তাই হয়েছে। আজকে 370 ধারা বাতিল করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্বপ্ন পূরণকারীর নাম কি? পূরণকারীর নাম যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর নরেন্দ্র মোদীকে দেশ চালাতে গিয়ে তিনি এপিজে আব্দুল কালামদের স্যালুট করেন, আফজল গুরুদের ঘৃণা করেন। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের, আমাদের দর্শন এবং আমাদের ভবিষ্যৎ। এবং গীতাতে যে কথা বলে গেছে, সবকা সাথ সবকা বিকাশ, বহুজন সুখায় বহুজন হিতায়, এটাই আজকে নরেন্দ্র মোদীজির স্লোগান নয়। একটা স্কিম আপনি দেখুন, একটা স্কিমও শুধুমাত্র কোনো একটা সম্প্রদায়ের জন্য নয়, কোনো ধর্মীয় বিভাজনের জন্য মধ্যে নয়, সবার জন্য আজকে নরেন্দ্র মোদীজি স্কিম করেছেন। আর বলতে লজ্জা লাগে, বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তিনি কেন্দ্রের সবগুলো স্কিম এখানে নাম বদলেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা PMY, বাংলাতে তার নাম কি? বাংলা আবাস যোজনা। ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তা, তার নাম বাংলায় বদলে দিয়েছে খাদ্য সাথী। আপনারা জানেন উৎকর্ষ বাংলা, প্রধানমন্ত্রীর আনস্কিল যে স্কিল যে ট্রেনিং, তার নাম এখানে উৎকর্ষ বাংলা দিয়েছে। ঠিক একইভাবে আপনারা দেখবেন প্রত্যেকটা স্কিমের নাম বদল করে আজকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নাম বদলে বাংলা সড়ক যোজনা দেওয়া হয়েছে। এইভাবে কেন্দ্রীয় সরকারের স্কিমের নাম বদল করে পশ্চিম বাংলার মাননীয় তিনি এই জায়গা থেকে নিচে করার চেষ্টা করছেন। আজকে মাননীয়কে আমি প্রশ্ন করতে চাই যে কেন ভবানীপুর তিনি ছাড়লেন, কেন ভবানীপুর থেকে পালালেন, কেন ভবানীপুরের মানুষ তাকে যে এবারে প্রত্যাখ্যান করবে তিনি সেটা বুঝেছিলেন।
একটু দূরেই হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিট। আপনারা বলুন তো, নিরাপত্তার বেড়াজালের দৌরাত্মে সেখানকার সাধারণ মানুষের জীবন কি হত্যা আগত। মাননীয় তো ছিলেন সঙ্গে তোলাবাজ ভাইপো, তার অত্যাচারে সব রাস্তাগুলো পুলিশ বন্ধ করে দেয় দিনের পর দিন, অ্যাম্বুলেন্স ফিরিয়ে দেয়, এমনকি হিন্দু সংস্কার অনুযায়ী কেউ মারা গেলে তার শোভাযাত্রা নিয়ে কেউ শ্মশানের দিকে যাচ্ছে, তাকেও ঘুরিয়ে দেওয়া হয়। আজকে ঠাকুরের প্রতিমা বিসর্জন, ঘটোত্তোলন, তার প্রসেশনও সেই সমস্ত রাস্তা দিয়ে যাওয়া নিষিদ্ধ। ওই জায়গায় এদিক ওদিক করে 35টা প্লট নিয়েছে। ছোট ছোট চায়ের দোকান, ছোট ছোট চপের দোকান, ছোট ছোট মুদির দোকান, ছোট ছোট হার্ডওয়্যার, সেই সমস্ত লোকগুলোকে পুলিশ দিয়ে ভয় দেখিয়ে অল্প টাকা দিয়ে তাদেরকে জোর করে সরিয়ে ওই গোটা এলাকায় 35টার বেশি প্লট একটা পরিবার দখল করে 8তলা 10তলা 12তলা করে হাই রাইজ তৈরি করেছে। আমি সিবিআইকে ধন্যবাদ জানাবো। সিবিআই যদি আজকে তোলাবাজ ভাইপোর বাড়িতে থাইল্যান্ডের ব্যাংককে গিয়ে টাকা রাখা, ওটাকে ভাগ বলা হয়, না ধরা পড়তো 5 লাখ টাকা, তাহলে ওই শান্তিনিকেতনের বাড়িটা বাংলার মানুষ দেখতে পেত না। বাংলার মানুষ দেখতে পেত না। 14 সালের পরে ওই বাড়িটার দৃশ্য, এবং বড় বাঙালি বাঙালি করে না, শান্তিনিকেতন নামটাও কিন্তু ইংরেজিতে লেখা, আপনারা দেখেছেন। আজকে এই জায়গায় ভবানীপুরে উনি জিতবেন। আমাকে অনেক মিডিয়া, ন্যাশনাল মিডিয়া ফোনে বলছিলেন, ইতনা বড়া লিডার যা रहा है, आपका पास चुनौती है। আমি বলছিলাম কোনো চুনৌতি নেই। যিনি তার নিজের বুথে হারেন তিনি নিশ্চয়ই মুখ্যমন্ত্রী চেয়ার, বড় চেয়ার, প্রশাসনিক চেয়ার, সেটাকে আমি অস্বীকার করব না। কিন্তু গত লোকসভা ভোটে মিত্র ইনস্টিটিউশন বুথে, যেখানে মাননীয়ার পরিবার মাননীয়া ভোট দেয়, সেখানে কি ছিল বন্ধু? 495টা ভোটে বিজেপি লিড ছিল। তুমি তোমার বাবা মা যেখানে ভোট দেয় কি অবস্থা? আমি হলদিয়ার 29 নম্বর ওয়ার্ডের মহাপ্রভু চকের বুথে ভোট দিই, দেখে নেন বুথের রেজাল্ট। আমার বাবা মা কাছে প্রভাত কুমার কলেজে ভোট দেয়, রেজাল্ট দেখে নেন। যে তার নিজের বুথে জিততে পারে না, সে পশ্চিম বাংলার কোথাও জিততে পারবে না, এটা নিশ্চিত থাকেন। পাশের বাড়ির লোক, পাড়ার লোক তাকে সমর্থন করে না, তিনি আর যাই হোক পদে বড় হতে পারেন, কিন্তু জননেতা বা নেত্রী হতে পারেন না। এটাই হচ্ছে কঠিন বাস্তব। তাই আপনারা 14 সাল থেকে এসএসসি বন্ধ করেছে কে? এই এখানকার শিক্ষামন্ত্রী তিনি। আপনারা দেখেছেন কিভাবে এসএসসিতে দুর্নীতি হয়েছে। প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে, তার নাম ওয়েটিং লিস্টে ছিল না, তিনি তৃণমূলে যোগ দিয়ে পরের দিন এসএসসির অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলেন। আপনারা দেখেছেন প্রাইমারি টেট নিয়ে কি দুর্নীতি। আপনারা প্রশ্ন করবেন না 8.5 লক্ষ বিএড পাস করা ছেলে মেয়ে আজকে রাস্তায় রাস্তায় ঘুরছে কেন? আপনারা প্রশ্ন করবেন না 3 লক্ষের কাছাকাছি বেসিক ট্রেনিং পাস করা, টেট পাস করা প্রাইমারি যারা পরীক্ষার্থী, চাকরি প্রার্থী, তারা ঘুরছে কেন? আজকে পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করেছে আপনারা দেখেছেন। আমার সুকমলমতি ভাই বোনেরা, আমরা প্রত্যেক এই কলেজ রাজনীতি থেকে উঠে এসেছি, ছাত্র রাজনীতি করে করে উঠেছি। কেউ এবিভিপি করেছেন, কেউ এসএফআই করেছেন, কেউ এআইএসএফ করেছেন, কেউ সিপি করেছেন, পরে টিএমসিপি করেছেন, কেউ এআইডিএসও করেছেন। আজকে বলুন তো 4 বছর কলেজে ছাত্র সংসদ নির্বাচন এই শিক্ষামন্ত্রীর আমলে হয় না। ডক্টর বিধানচন্দ্র রায় তিনি সমস্ত স্কুলের ম্যানেজিং কমিটি গার্ডিয়ানদের নিয়ে করতে বলেছিলেন। অভিভাবক অভিভাবিকারা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে 3 বছর অন্তর স্কুলের ম্যানেজিং কমিটি করত, যাতে পঠন পাঠন ঠিক থাকে, শিক্ষার মান ঠিক থাকে। আজকে এই শিক্ষামন্ত্রী গত 3 বছর সমস্ত স্কুলের ম্যানেজিং কমিটি তুলে দিয়ে নাক কাটা, কান কাটা, লাল চুল, কানে দুল, নাম নাম যুবা তৃণমূল, তাদেরকে স্কুলের ম্যানেজিং কমিটিতে বসিয়েছে। ভোট পাস করা লোকেদের ম্যানেজিং কমিটিতে বসিয়েছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে।
তাই গোটা রাজ্যে যেমন আমরা জিতবো, তেমনি বেহালা পশ্চিমেও ইনাকে হারাতে হবে, বেহালা পূর্বেও জেতাতে হবে বিজেপিকে এবং সাফ করতে হবে। আগামীকাল আপনারা নিশ্চয়ই পায়ে পায়ে উড়িয়ে ধরো ব্রিগেড ভরাবেন, প্রচুর মানুষ আসবেন, যশস্বী প্রধানমন্ত্রীর কথা শুনবেন। আগামী বাংলা তার হাতে তুলে দিয়ে কি কি সুফল হতে পারে, কিভাবে শিল্পায়ন হতে পারে। 9.5 বছর শিল্প নেই বললে বলে ইস্টার্ন বাইপাসের পাশে জেডাব্লিউ ম্যারিয়ট করেছি, আইটিসি সোনার বাংলা করেছি, ওখানে আপনারা কেউ ঢোকেন নেই। একটা রুমের দাম 12,000 টাকা, 4,000 টাকা লাগে কফি খেতে। কেউ যায় সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, খেটে খাওয়া, টাঙ্গাওয়ালা, হকার, সাধারণ মানুষ কেউ যায় না সেখানে। এর বাইরে থেকে পশ্চিমবাংলায় কিছু হয়নি, সেই জায়গাগুলো বাংলা বলে দিয়ে যাওয়া। এরা শিল্প করতে পারেনি, এরা পশ্চিমবঙ্গের উন্নয়ন করতে পারেনি। 2 কোটি বেকার, 4,60,000 টাকা ঋণের বোঝা, 3 কোটি লোককে প্রতারণা করেছে। আপনারা শুনে রাখুন, রোজভ্যালি, সারদা, প্রয়াগ, আয়কর, এই চিটফান্ডগুলো থেকে আজকে 3 কোটি বাংলার মানুষের টাকা প্রতারিত হয়েছে। আপনারা বেকাররা যদি চাকরি চান, শিল্প যদি চান, কেন্দ্রের স্কিমগুলো যদি চান, আর প্রতারিত লোকেরা যদি চিটফান্ডের টাকা ফেরত চান, তাহলে বিজেপি সরকারের কোনো বিকল্প নাই। আপনারা দেখেছেন এই আলকেমিস্ট 70 লক্ষ লোকের গরিবে, এই অটো ড্রাইভারে, এই হকারে 5 টাকা করে ডেলি, 10 টাকা করে সবজি বিক্রি করে, মাছ বিক্রি করে, তাদের টাকা কালেকশন জমা দিয়েছিল 70 লক্ষ পরিবার। আলকেমিস্ট সেই এডিসিকে রাজ্যসভায় পাঠিয়েছিল কে? তৃণমূল কংগ্রেস। এখানকার যিনি এমএলএ পার্থ চ্যাটার্জি আইকরে দেখবেন অনুকূল মাইতি তার অনুষ্ঠানে গিয়ে বক্তৃতা করছে। দেখবেন প্রয়াগের বজবজের জলের কারখানা ফিতা কাটছেন কে? পার্থ চ্যাটার্জি। এরা সমস্ত চিটফান্ডের জনক। এই যে নাকতলা সার্বজনীন, আপনারা দেখেছেন চিটফান্ডের টাকায় কিভাবে গেট, কিভাবে স্পন্সরশিপ, গরিব মানুষের চোখের জল বৃথা যেতে পারে না। এই 3 কোটি লোকের বিরুদ্ধে লড়তে হবে আমাদের। তাই আপনারা এই সিট জিতাবেন, আর আমি চললাম নন্দীগ্রামে মাননীয়াকে হারিয়ে কলকাতা ফেরত পাঠাতে হবে। কলকাতা এই গুরু দায়িত্ব বিজেপি নিয়েছে। আমি পালন করব যে লক্ষণ সেনকে হারাতে পারে, সুশান্ত ঘোষকে হারাতে পারে, কিষেনজিকে অতীত করতে পারে, সেই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে পারবে। আমি তো বাড়ির ছেলে, আর উনি হলেন অতিথি। 5 বছর অন্তর অন্তর তার নন্দীগ্রামের কথা মনে পড়ে। শুনে রাখুন আপনারা, এই সরকারটাকে যদি না ছাড়ান, কয়লা চুরি হয়, বালি চুরি হয়, পাথর চুরি হয় বীরভূমে, গরু পাচার হয় বাংলাদেশ বর্ডারে। এই সরকার যদি আরেকবার আসে, এবারে কিডনি পাচার হবে, কিডনি পাচার হবে। আর দার্জিলিং সুইজারল্যান্ড হয়নি। কলকাতা কেমন লন্ডন তো আমফানের পরে বুঝেছেন, 10 দিন কারেন্ট ছিল। মাননীয় পুলিশ বিপর্যয় মোকাবিলা টিম আপনাদের জল দিতে, আলো দিতে পারেনি। কে দিয়েছে? উড়িষ্যার ডিজাস্টার ম্যানেজমেন্ট। আর মোদীজির সেনা, দিল্লির সেনাবাহিনী, তারা নেমে আলো জল পশ্চিম বাংলার লোককে দিয়েছে। পশ্চিম বাংলার কলকাতা, তাই লন্ডন হয়নি। কিন্তু যদি এরা আসে কি হবে শুনে রাখুন, পশ্চিমবঙ্গটা কাশ্মীর হবে। কাশ্মীর পণ্ডিতদের মতো আপনাদের অবস্থা হবে। দুর্গা পূজার বিসর্জন বন্ধ করেছেন কে? তার নাম কি? উলবেড়িয়া স্কুলে সরস্বতী পূজা বন্ধ করেছিলেন কে? তারপর তো মুখের ভাষা বাংলা সংস্কৃতিকে একদম তুলে নিয়ে যাচ্ছে। বাংলার দাবাই নাড্ডাজিকে 4টা হাড্ডা নাড্ডা গাড্ডা। তারপরে অমিত শাহজিকে মানুষ মুদুস ফুটুস পাটুস পাটুস ফুটুস।
তারপরে হাম্বার হাম্বা কাম্বা কাম্বা, তারপরে প্রধানমন্ত্রীকে বলছে বিম্বু কুমাকা, আর স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে হোদল কুতকুত। এটা আপনি বলুন তো বিধান রায়ের মুখে শুনেছিলেন? বয়স্করা বলুন। জ্যোতিবাবুর মুখে শুনেছিলেন? সিদ্ধার্থ শঙ্কর রায়ের মুখে শুনেছিলেন? বুদ্ধবাবু এত অত্যাচার করিয়েছে তাদের লোককে যে নন্দীগ্রামে সিঙ্গুরে, তার মুখে শুনেছিলেন? অজয় মুখার্জির মুখের প্রশ্নই স্বাধীনতা সংগ্রামে। আজকে এই ভাষা আপনাদের সমর্থন। আপনি বলুন তো, এই শিবরাত্রি আসছে, শিবলিঙ্গ মহাদেব, হরণ মহাদেব, বোম বোম তারক বোম। আজকে সেই সাউনি ঘোষ শিবলিঙ্গকে অপমান করে কি ভাষা বলেছে আমি জানতে পারলাম। তাকে প্রার্থী করে কার আস্থায় আঘাত এনেছে? কে আঘাত? আপনি বলুন তো, নারায়ণ মারা বলুন, দিদিরা বলুন, নারায়ণ দেব না দেবী? দেব তো। বিষ্ণু মাতা হয় কি করে? বিষ্ণু মাতা হয় কি করে আপনারা বলুন? আপনি বলুন, আপনি বলুন অন্য ধর্মের সম্পর্কে এটা বলতে পারতেন উনি? আগুন জ্বলতো না? আমরা আর কত সহ্য করব? সরস্বতীর মন্ত্র উচ্চ ভূষ সুইচিত আপনি পারেন না? না, নাই পারেন। আমি বলছি পারেন আপনি। কোন ধর্ম, সব ধর্ম আমাদেরকে বিবেকানন্দ শিখিয়েছেন নিজের ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এরা যদি অন্য ধর্ম সম্পর্কে বলতেন কি হতো? কত সহ্য করবে? সহ্য করে থাকুন, মিশে থাকুন। জলের লাইন কেটে দিতে পারে, হকারকে তুলে দিতে পারে, অটোটা স্ট্যান্ডে বন্ধ করে দিতে পারে। দেখে নেবো বলছে তো এখন। চুপচাপ ওদের কাছ থেকে স্লিপটা নেবেন, গিয়ে একেবারে পদ্মফুলের বোতামটা তুলে দেবেন। নরেন্দ্র মোদীর হাতে বাংলা তুলে দিতে হবে। আমি শেষ করি, আরো জায়গায় যেতে হবে। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী जिंदाबाद। देखिए, ये चुनाव में पहले भारतीय जनता पार्टी मुझे नंदीग्राम से अपना उम्मीदवार प्रत्याशी के रूप में मनोनयन दिया। इसलिए मैं भारतीय जनता पार्टी का नेशनल लीडरशिप और स्टेट इलेक्शन कमेटी के ऊपर मेरा आभार प्रकट करता हूँ। जो रेस्पॉन्सिबिलिटी मिला उसको मैं निभाऊंगा और भारतीय जनता पार्टी का कमल का निशान नंदीग्राम में और पूरा बांग्ला में हिलाने के लिए मैं काम करूंगा। क्या आप सीएम पद के लिए दावेदार होंगे अगर इलेक्शन जीतते हैं? देखिए, बीजेपी में इस तरीके से कोई इंडिविजुअल डिसीजन ओपिनियन नहीं होता। मैं पार्टी का अनुशासित सिपाही हूँ। इस बार चुनाव पूरे टीम के नाते हम सब लोग काम कर रहा है। पार्टी का जो सिस्टम होता है उससे पार्टी तैयार करेगा। आई एम नॉट कंटेंडर ऑल्सो, आई एम वेरी सिंसियर वर्कर ऑफ दी बीजेपी। इसलिए इसमें हाइपोथेटिकल क्वेश्चन में कोई टिप्पणी मैं ही नहीं करूँगा। ममता बनर्जी भवानीपुर छोड़कर आई है। ममता बनर्जी, मैं बार बार बोल रहा हूँ भाई, बहुत भारी मत से ममता बनर्जी जो भोवेमुनीपुर से भाग के उधर दिया हेलीकॉप्टर से, वो हारने वाला है। 50,000 से ज्यादा वोट में उन्होंने ये चुनाव हारेगी, पूरी तरह से हारेगी। भवानीपुर छोड़ा है, भवानीपुर छोड़ा है आपसे लड़ने के लिए। छोड़े नहीं, भाग गया। आपने अपने बूथ में भाजपा ने जीता। 2019 में आप आंकड़ा निकाल लीजिए इलेक्शन कमीशन से, मित्रों इंस्टीट्यूशन में आपने बूथ में जो हारता है उसका पास कौन है? कोई नहीं। तो भवानीपुर तृणमूल हार जाएगी, भवानीपुर तृणमूल हार वो जाएगी। बीजेपी का सीट है। वो बीजेपी कलकत्ता का लोग इतना करप्शन, इतना जुलूम और तोलाबाज भाईपो का जितना भी अत्याचार उधर हुआ है, सबका कलकत्ता का लोग का सब अपने आँख से देखा। नौकरी नहीं है, इंडस्ट्री नहीं है, पूरा के पूरा बर्बाद कर दिया सिस्टम को। और फॉल्स एफआईआर
गुंडागर्दी, पूरा के पूरा गुंडा राज। और कॉरपोरेशन का कोई भी जो पब्लिक सिविक इम्यूनिटी वो नहीं है। अम्फान का बाद इतना तकलीफ हुआ, लोग का माइंड में साफ है। लोग चुनाव का दौरान वोटर मशीन में इसका समुचित जवाब आम जनता देगा। सोनार बांग्ला कैसे बनाएंगे? सोनार बांग्ला कैसे बनाएंगे? आपके लिए इमोशनल जिस तरह से लड़ाई लड़ी थी, आपने परिवर्तन की, थोड़ा इमोशनल भी फील कर रहे हैं आप ममता दीदी के सामने नंदीग्राम से आप इमोशनल? कोई इमोशनल नहीं है भैया, सुन लीजिए। मेरा फोर्थ टाइम असेंबली इलेक्शन लड़ रहा हूँ 2001 से लेकर, और मैं 3 बार पार्लियामेंट भी लड़ा। ठीक है, ये 18-19 साल से एक रिकॉर्ड किसी का नहीं है। 7 बड़ा निर्वाचन 6 तो लड़ लिया और 1 लड़ने वाला है। ঠিক আছে, আজকে পার্থ চট্টোপাধ্যায় বলেছে সিপিএম এর লোকদেরকে যে ঠিকঠাক সিদ্ধান্ত নেবেন এবং নিজের আদর্শ থেকে সরবেন না। আশা করব তৃণমূলের সঙ্গে সিপিএম কোনো পার্টি নেই। শুনুন, সিপিএম আব্বাস সিদ্দিকীকে নিয়ে মিটিং করার পরে সিপিএম এর ধর্মনিরপেক্ষতার মুখোশ খুলে গেছে। একদিকে তোহা সিদ্দিকী বলছেন তৃণমূলকে ভোট দাও, আর আব্বাস সিদ্দিকী বলছেন সিপিএম কে ভোট দাও। লোক বুঝে গেছে সব। আর সিপিএম এর লোকেরা জানে, তারা অলরেডি বিজেপির দিকে এসে গেছে অনেকটা। তারা জানে পঞ্চায়েতে যদি নমিনেশন করতে হয়, পুরসভা কর্পোরেশনে যদি লড়তে হয়, তাহলে বিজেপিকে আনতে হবে। নইলে সিপিএম पंचायत पुरसभाতেও নমিনেশন করতে পারেনি, আগামী দিনেও পারবে। कितने वोटों से हराएंगे? कितने वोटों से हराएंगे ममता बनर्जी को? 50,000 से ज्यादा वोट में मैं ही नहीं, भाजपा हराएंगे। आप बहुत कॉन्फिडेंट नजर आ रहे हैं सर। अब बहुत ही कॉन्फिडेंट है, आप लिख लीजिए मेरा नाम। এটা সংসদা সোহেল আমাকে আগেই বলেছিল এখানে একটা স্ট্রিট কর্নার করতে। আমি যেহেতু আজকে রাত্রে কলকাতাতে থাকবো, এই কত সময় আমি যোগ দিলাম। ঠিক আছে, আর আমি তো এখানেই থাকি। বারে বারে বলেছি এখানে বিজেপি জিতবে ন্যূনতম 50,000। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।